তাহলে ধারক ধারকত্বে অনেক কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলো খুব ভালো, সেগুলো আমাকে করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রে প্রথম যেটা জানতে হবে ধারক জিনিসটা কি। ধারক মানে কি? ধারণ করার ক্ষমতা। ঠিক আছে, যেমন এই ঘরটা এই ছোট হয়, তাহলে তোমরা কি রেস্টুরেন্টগুলো কি হবে কম জায়গা ধরবে, কম থাকবে। আর যদি ঘরটা বড় থাকে তাহলে বেশি জন তোমরা থাকতে পারবে। তাহলে এখানে ক্ষেত্রে এই যে ঘরটা আমরা কতজন স্টুডেন্ট আছে সেটা নির্ভর করবে ঘরটা কত বড় আছে তার উপর নির্ভর করবে নাকি। সেই রকমই তড়িৎ ক্ষেত্রে এই যে বিভব, ঠিক আছে, তাহলে বিভব সৃষ্টি হচ্ছে কার উপর নির্ভর করে? আমরা যেমন আধান দিব তেমন তাহলে কি হবে? বিভব সৃষ্টি হবে। দুটোর মধ্যে কি হবে? বিভব বা বিভবের সৃষ্টি হবে। মানে বিভব মানে থাকে আধানের যেমন পরিমাণ। উচ্চ বিভব নিম্ন বিভব বলেছিলাম। মানে উচ্চ বিভব মানে কি? সেখানে যদি বেশি আধান থাকে তাহলে সেটা উচ্চ, আর এখানে কম থাকবে সেটা নিম্ন। তাহলে বিভবটা নির্ভর করছে কার উপর? আধানের উপর। যেমন আধান দিব তেমন বিভব হবে। তাহলে এখানে ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিভবটা আধানের সমানুপাতিক। এই জন্যই আমরা এখানে লিখতে পারি তড়িৎ ক্ষেত্র যেহেতু আলোচনা করছি, এই জন্য তাহলে কি হবে? কিউ সমানুপাতিক ভি। যেমন আমরা আধান দিব তেমন বিভব পাবো। এই সমানুপাতিককে সমান করার জন্য একটা ধ্রুবক নিতে হবে। সেই ধ্রুবকটাকে আমরা লিখি কিউ ইকুয়াল টু সি ভি। তাহলে এই যে সিটাকে বলা হয় ধারকত্ব বা ক্যাপাসিটর। ঠিক আছে, তাহলে সিটা বলছে কি? ধারকত্ব বা ক্যাপাসিটর। তাহলে এই যে সিটা একটা ধ্রুবক, তাহলে আমরা এর আগে সংজ্ঞা বলেছি ধ্রুবকের কিভাবে বলতে হয়, একক, মাত্রা, নাকি। তাহলে সেরকম এখানে কিন্তু এই যে সি ধারকত্ব ক্যাপাসিটর, তা কাকে বলে? তাকে, ঠিক আছে, তার একক কি, তার মাত্রা, এগুলো আমরা বের করব। তাহলে বলো কাকে বলে ধারকত্বকে? এখানে বলো। এই তো, তাহলে কি আমরা করে দিলাম, যখন এটা থাকবে এটাকে অন করে দেব। তাহলে কিউয়ের সঙ্গে কিউটা কি? সি। কিউটা হয়ে গেল সি। তাহলে কোন পরিবাহীতে একক সৃষ্টি করতে বা উৎপন্ন করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকে বলবো কি? ওই পরিবাহীর ধারকত্ব। কমপ্লিট? কাকে বলা হয়ে গেল? এবার ধারকত্ব কাকে বলে যখন হয়ে গেল, তাহলে তার একক বের করব। খাতা করো, সবসময় খাতা করে রাখো। তাহলে সি কত হবে? কিউ বাই ভি। বলো কি যে মিডিল থেকে একটা কেন দেবে না লিখা है কি? বিভবের একক কি? সিটিএস বাই জানো তো? তাহলে কত? কিউ বাই সি। তাহলে কিউ আধান একক কত? কুলম্ব। এসআই কি বলো তো? আর বিভবের কত? ভোল্ট। তাহলে কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্ট এসআই করব, তাহলে কি হবে? কুলম্ব পার ভোল্ট। মানে বিভবের চিহ্নটাও একই আর মাত্রাও একক একই, নাকি? বিভবের চিহ্ন আর একক দুটোই একই, দুটোই ঠিক। তাহলে কুলম্ব পার ভোল্ট, এই যে কুলম্ব পার ভোল্টটাকে একসঙ্গে বলা হয় ফ্যারাডে। এফ তাহলে ধারকত্বের এসআই হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে আর ফ্যারাডে কি? হ্যাঁ, ফ্যারাডে কি? হ্যাঁ ওই ফ্যারাডে একই। ফ্যারাডে এর বলা হয়, বুঝলি? তাহলে সিটিএস বলো। সিটিএস কি হবে? আধান একক এসইউ। আর বিভবে এসইউ ভোল্ট। তাহলে এসইউ পার এসইউ ভোল্ট এটা বলা হয় স্ট্যান্ড ফ্যারাডে। এটা হবে এসআই আর সিজিএস হবে স্ট্যান্ড ফ্যারাডে। ওই যে
তার মাত্রা তাহলে আধানের মাত্রা কত আইটি আর বিভবের মুখস্থ যদি বিভবে ভুলে যায় তাহলে মনে রাখতে হবে কোন সমীকরণ W ইকুয়াল টু QV নাকি সেটা দেখে বলবো বের করো তাহলে এটা আমরা এভাবে করব যদি ভুলে যাই তাহলে লিখব Q বাই V ইকুয়াল টু হচ্ছে W বাই Q সমান হয়ে যাচ্ছে Q স্কয়ার বাই W তার মানে I স্কয়ার T স্কয়ার বাই M L স্কয়ার T টু দি পাওয়ার -2 দিয়ে যেটা হবে সেটা হচ্ছে M টু দি পাওয়ার -1 L টু দি পাওয়ার -2 T টু দি পাওয়ার 4 I টু দি পাওয়ার -2 ও আইটা হ্যাঁ আইটা মাইনাস হবে না উপরে আইটা স্কয়ার হবে উপরে আছে তাহলে কত হলো n টু দি পাওয়ার -1 n টু দি পাওয়ার -2 t স্কয়ার and to the power 4 I স্কয়ার 1 ফ্যারাডে সমান 6 নম্বরের 500 কুলম্ব বের করতে হবে 1 ফ্যারাডে সমান 6 নম্বরের 500 1 ফ্যারাডে সমান 6500 কুলম্ব এটা সব কিছু বসাতে হবে 1 ফ্যারাডে সমান 6500 কুলম্ব তাহলে কি তাহলে ফ্যারাডে একক হচ্ছে কি 1 ফ্যারাডে হ্যাঁ ফ্যারাডে সমান হলো কুলম্ব वन फैराडे कूलम्ब पर वोल्ट 1 फैराडे समान কত হলো 96500 কূলম্ব वन फैराडे समान হচ্ছে আমরা জানি আধান বাই বিভব তাহলে এই যে ভোল্টটা কেমন কিছু নিয়ে আসতে হবে কুলম্বে নিয়ে আসতে হবে কি ভোল্টকে কুলম্বে নিয়ে আসতে হবে কিভাবে করে যাবে ভোল্ট তাহলে ওটাকে কিভাবে করে যাবে ভোল্টটাকে আমাকে কুলম্বে নিয়ে আসতে হবে তাহলে সম্পর্কটা E equal to Q by 4 pi আপনারা এক মিনিট লাগবে फोर पाइप सिलेंडर मान कत হচ্ছে 1/4 सिलेंडर मान 9 4 पाइप सिलेंडर मान হবে এবার ক্যালকুলেশন করে বের করতে হবে নিচে ওই আমরা যেটা করব 1 ফ্যারাডে আর ব্যাসার্ধের সম্পর্ক কি সিজি এর সমানুপাতিক আর এসআই হচ্ছে 4 পাই এপসিলন 0 আর তাহলে সেই 4 পাই এপসিলন 0 এর মানটা বের করতে হবে এটা কত আসবে দেখতে হবে বের করতে হবে 1/9 করতে হবে ঠিক আমার মনে আসছে না আচ্ছা এখন দেখবো বললে আমি চেষ্টা করব তাহলে ধারকত্বের মাত্রা হলো তো তাহলে ধারকত্ব কাকে বলে তার একক হলো মাত্রা হলো এবার ধারকত্ব কোন কোন বিষয়ে পরীক্ষা করতে হবে কি ধারকত্ব সময় কি হবে ধনাত্মক রাশি হ্যাঁ
তখন কি হয় মাইনাস হয় নেগেটিভ হয় তখন গ্রহণ করছে মানে কি পজিটিভ এবার এই যে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে c = কত q/v তাহলে লেখা আছে এই যে ধারকত্ব ঠিক আছে আধানের সমানুপাতিক আর বিভবের ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে কি হচ্ছে এই যে পরিবাহী একটা পরিবাহী নিয়েছি তার ধারকত্ব নির্ভর করে কি হচ্ছে আধানের সঙ্গে সমানুপাতিক পাশে যদি কোনো আধান থাকে তাহলে তার উপর নির্ভরশীল তারপরে দূরত্বের কি হবে ব্যস্তানুপাতিক সমানুপাতিক হবে সমানুপাতিক হবে তারপরে মাধ্যমের এটা অন্য কোনো মাধ্যমের সঙ্গে কি হবে ধারকত্ব সমানুপাতিক হবে কারণ দেখো আমরা এটা করে দেই v = কত q বাই 4 পাই এপসিলন 0 r না তাহলে সেটা যদি এখানে বসাই তাহলে 4 পাই এপসিলন 0 r টা কি উপরে হয়ে যাবে তাহলে উপরে যখন হয়ে গেল এই যে শূন্য মাধ্যম তড়িৎদ্বৈততা তো তার উপর নির্ভর করছে না তাহলে দেখা যাচ্ছে কোন মাধ্যমের পরিবাহের ধারকত্ব কি করছে ওই যে মাধ্যম সেই মাধ্যমের উপর নির্ভরশীল ঠিক আছে তারপরে ওই যে একটা পরিবাহের ধারকত্ব তার পাশে যদি অন্য একটা অনাহিত পরিবাহী অন্য একটা পরিবাহী যদি রাখা হয় তাহলে তার উপরও কি হচ্ছে ধারকত্ব নির্ভর করছে দেখা যাচ্ছে এই যে পরিবাহের ধারকত্ব বিভবের ব্যস্তানুপাতিক ঠিক আছে ওই কথাগুলি বলে দেওয়া কি দেওয়া আছে এখানে তারপরে ব্যাসার্ধ দেখো এই যে এটা পরিবাহী এটা কি দূরত্ব ব্যস্তানুপাতিক নাকি এটা একটা সমানুপাতিক বিভবের সঙ্গে ব্যস্তানুপাতিক তাহলে ধারকের সঙ্গে কি হবে সমানুপাতিক না এই যে ঘরটা যদি ছোট থাকে তাহলে কি হবে কোনো কিছু রাখার পরিমাণ কি হবে কম হবে আর ঘরটা যদি বড় হয় তাহলে কি হবে বেশি হবে তার মানে কি ক্ষেত্রফলের কি হচ্ছে সমানুপাতিক আমরা পরে প্রমাণ করব এর পরে একদিন পর বোঝাই c = আছে k এপসিলন 0 আলফা বাই b তার মানেটা হচ্ছে এটা হচ্ছে কি ধ্রুবক প্রবল ধ্রুবক এই প্রবল ধ্রুবকের সমানুপাতিক এপসিলন 0 মানে হচ্ছে কি শূন্য মাধ্যম যে কোনো মাধ্যমে দৈর্ঘ্য তার সমানুপাতিক আলফাটা হচ্ছে ক্ষেত্রফলের সমানুপাতিক আর এই যে d হচ্ছে ওই ঘরটা কি হচ্ছে দুটি একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহী এর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক সেগুলো আমরা পরে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট পরে আমরা করে দেব পরে তাহলে এক কথায় এখানে এটা পেলাম একটা পরিবাহীর ধারকত্ব নির্ভর করছে মাধ্যমের উপর ক্ষেত্রফলের উপর আর ওই পরিবাহীর পাশে অন্য কোনো একটা পরিবাহী রাখা হয় সেই পরিবাহীর উপর নির্ভর করে ক্ষেত্রফলের সমানুপাতিক ক্ষেত্রফল বাড়লে ধারকত্ব বাড়বে মাধ্যমের প্রবল ধ্রুবকের মান বাড়লে কি হবে ধারকত্বের মান বাড়বে ঠিক আছে এবং যেটা প্রমাণ আমাকে দেখাতে হবে একটা পরিবাহীর পাশে অন্য একটা যদি পরিবাহী রাখি তাহলে ধারকত্ব বাড়বে না কমবে সেটা আমরা দেখব সেই অন্য পরিবাহীর উপস্থিতি আছে সেই অন্য পরিবাহীর উপস্থিতিতে করার জন্য আমরা করব যেটা ধরে নিলাম এটা একটা পরিবাহী এখানে প্লাস আধান আছে তাহলে যেই থাক প্লাস মাইনাস যেই থাক আধান থাকা মানে কি ধারকত্বটা আছে ঠিক আছে এবার এই পরিবাহীর কাছে একটি অনাহিত পরিবাহী মানে এখানে কোনো আধান নেই রাখলাম তাহলে এখানে ক্ষেত্রে যখনই এই অনাহিত পরিবাহী রাখলাম এই যে একটা পরিবাহীর পাশে একটা অনাহিত রাখলে প্রথম চ্যাপ্টারে যেরকম বলি আবেশ সৃষ্টি হয় মানে একটা পরিবেশ মহল সৃষ্টি হয় বাইরে তোমরা খেলা করছিলে যখন এখানে আসলে কি পড়ার একটা পরিবেশ তৈরি হলো তো সেই রকমই এই যে ক্লাসের আধানের জন্য যখনই একটি অনাহিত কোনো আধান নেই পরিবাহীকে রাখবো পাশে আবেশের ফলে এর সামনে বিপরীত আধান এবং দূরে কি হচ্ছে সমাধান উৎপন্ন হবে তার মানে এই যে প্লাসের জন্য এখানে তাহলে কি হবে মাইনাস এদিকে আর এদিকে হবে প্লাস
ঠিক আছে, তাহলে প্রথমে এটা ছিল না, এটা ধারকত্ব ছিল একটা। যখনই এই পরিবাহীর কাছে এখানে রাখলাম, এই যে মাইনাসটা এই প্লাসের কি কাছে নেই, এটা কি দূরে তো, আর এটা কি কাছে, তাহলে এই মাইনাস এই প্লাস এরা পরস্পর কি হবে, আধানের পরিমাণ কি কমিয়ে দিবে না, আকর্ষণ হবে তো, দিয়ে কি হবে, আধানের পরিমাণ কি কমে যাবে। তাহলে এখানে ক্ষেত্রে বিভবটা কি হবে, কমবে না, বিভবটা কমবে না, কমবে না, প্লাস মাইনাস যুক্ত হয়ে গেল, প্লাস মাইনাস যুক্ত হলে কি আধানের পরিমাণ কমে যাবে না। তাহলে আধানের পরিমাণ যদি কমে যায় তাহলে বিভবের পরিমাণ কমে গেল, বিভব কমে গেল মানে ধারকত্ব বেড়ে গেল, ভালো না। তাহলে এই যে দেখো আয়ত পরিবাহী, এর পাশে যখন এটা কি হচ্ছে অনায়ত করে রাখলাম, এই মাইনাসটা কি করছে, এই পরিবাহীর ধারকত্ব বাড়াচ্ছে নাকি, এই যে মাইনাসটা এই পরিবাহী ধারকত্ব বাড়াচ্ছে না, কারণ এই মাইনাস প্লাসে যুক্ত হয়ে কি হলো, আধান কমলো, আধান যদি কমে বিভব কমছে, বিভব কমলে ধারকত্ব বাড়ছে। তাহলে এই মাইনাসটা এই পরিবাহীর ধারকত্ব বাড়াচ্ছে, আর এই প্লাসটা প্লাস প্লাস যুক্ত হয়ে কি আধানের পরিমাণ বাড়বে নাকি, তাহলে প্লাস আর প্লাস আধানের পরিমাণ বাড়বে, আধান বাড়লে কি হলো, বিভব বাড়বে, বাড়বে বিভব বাড়লে ধারকত্ব কমবে। কিন্তু এখানে যখনই আবেশ সৃষ্টি হয়েছে, এই যে মাইনাস ধারকত্ব বাড়ানোর তুলনায় প্লাস ধারকত্ব কমানো, কোনটা বেশি হবে, এই কি হচ্ছে মাইনাস কে ধারকত্ব বাড়াচ্ছে আর প্লাস ধারকত্ব কমাচ্ছে, তাহলে কার পরিমাণ বেশি হবে, বাড়ানোর পরিমাণ বেশি হবে, ধারকত্ব যে বাড়ছে তার পরিমাণ বেশি হবে। কেন, এ কি আছে কাছে আছে না, এ কি হচ্ছে কাছে আছে তো, আর এ কি আছে দূরে নেই, তাহলে এখানে ক্ষেত্রে আলটিমেটলি অনায়ন যখন পরিবাহী নিয়ে আসলাম, এই ধারকত্ব কমানোর তুলনায় কি বাড়ানোর পরিমাণ বেশি, আলটিমেটলি তাহলে কি ধারকত্ব বাড়লো। ঠিক আছে, তাহলে একটা আয়ত পরিবাহী নিকট যখন অনায়ত পরিবাহী নিয়ে আসলাম তার ধারকত্ব বাড়লো, এটুকু বুঝতে পারলে না পারলে না, ঠিক আছে। এবার হলো কি, এটাকে মাটির সঙ্গে যুক্ত করে, যখনই পরিবাহীটাকে মাটির সঙ্গে যুক্ত করে দিব, তাহলে এখানে ক্ষেত্রে দেখা যাবে মাটির সঙ্গে যুক্ত করা মানে কি, মাটির বিভব কত, শূন্য নাকি, তাহলে এখানে ক্ষেত্রে এই যে কি হবে, প্লাসের জন্য আবেশের ফলে এই মাইনাসটা মাটিতে প্রবেশ করবে না, তখন হবে কি এই প্লাসটা ঠিক হবে, কি হবে মাটিতে সব প্রবেশ করে এটা কি হবে, এই যে আধানগুলো সবগুলো কি হবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখনই মাটির সঙ্গে তারটাকে যুক্ত করলাম, এই যে প্লাসগুলো সবগুলো কি হলো, শূন্য হলো, তাহলে শূন্য যে হয়ে গেল, তাহলে যেটুকু এই যে এর কি হচ্ছিল ধারকত্ব কমাচ্ছিল, সেটুকু তারা কি আর কমাতে পারবে কি, পারবে না। তাহলে যখনই তার দিয়ে যুক্ত করলাম মাটির সঙ্গে, ধারকত্ব তাহলে কি আরো বেড়ে গেল, ধারকত্ব আরো বেড়ে গেল। তাহলে এইভাবে একটা আহিত পরিবাহীর পাশে একটা অনাহিত পরিবাহী রেখে তার ধারকত্ব কি হচ্ছে আমরা বাড়াতে পারছি। এই কথাটা, এই গল্পটা তিনটে ধাপে ওই ওখানে ছবিতে দেখো দিয়ে বলে দেওয়া আছে। এই যে এটা তাহলে একটা কি বললাম, একটা আহিত পরিবাহী নিকট একটা অনাহিত পরিবাহী রাখলে তারপরে ধারকত্ব তাহলে কি হচ্ছে বাড়ছে নাকি, আর সেটাকে যদি আমরা মাটির সঙ্গে যুক্ত করলাম তাহলে আরো বেড়ে গেল। এটুকু কিন্তু ভালোভাবে বুঝে রাখবো, কারণ এটুকু পরে আমরা ফের প্রমাণ করবো, ঠিক আছে তো। এবার এই যে এটা হয়ে যাওয়ার পর, এই যে একটা পরিবাহীর ধারকত্বের সঙ্গে পরিবাহীটা যদি গোল হয় আর ব্যাসার্ধের, সেখানে ক্ষেত্রে সেই পরিবাহীর ব্যাসার্ধের সঙ্গে ওই পরিবাহীর ধারকত্বের সম্পর্ক, এটা দিয়ে অঙ্ক খুব আসে, 1 মার্কে বা 2 মার্কে এমসিকিউ। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাওয়ার পর ধরো একটা পরিবাহী, এই যে পরিবাহী এর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এখানে ক্ষেত্রে এখানে ধরো কি আধান আছে কেন্দ্রে, তাহলে এখানে বিভব কত হবে, v = q/4 পাই cgs এ কত হবে, cgs এ করি তাহলে v = কত q/r না, তাহলে সেখানে ক্ষেত্রে ধারকত্ব কত হবে, c = q/r, এ কত হবে r না। ঠিক আছে,
তাহলে CGS এ একটা পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে একটি 10 সেমি ব্যাসার্ধের একটি পরিবাহীর CGS এর ধারকত্ব কত? 10 বলছ তো? কি বলবো? যদি বলে একটি 10 সেমি ব্যাসার্ধের একটি পরিবাহীর ধারকত্ব CGS এ কত? 10 ক্লিয়ার? CGS এ কি আছে? কোন পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান। পিছনে তোমাদের কি আছে? এটা তো কি বললাম? গল্প লাইন এখানে আছে নাকি? এরপর কিন্তু দেখলাম কিন্তু কান ধরে সামনে এনে সবই দেখি তো আর না আগে ক্লাস থেকে বেরিয়ে যাবে বা ক্লাসে আসবে না। তাহলে CGS আমরা পেয়ে গেলাম C = r মানে ধারকত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান। SI এ কি হয়? জব সমান কত? তাহলে V = হবে Q/4 pi epsilon 0 r। তাহলে সেটা যদি আমরা বসাই তাহলে এখানে C = কত হবে? Q/4 pi epsilon 0 r। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে C = 4 pi epsilon 0 r। তাহলে SI এ একটা পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে কি আছে? 4 pi epsilon 0 শূন্য মাধ্যম হলে অন্য মাধ্যম হলে অন্য মাধ্যম হবে। ঠিক আছে? তাহলে বলো তো একটি 10 মিটার ব্যাসার্ধের একটি পরিবাহীর ধারকত্ব কত? 10 by 9 into 10 to 9 10/9 ফ্যারাডে হবে। বুঝতে পারলে না? কারণ এই যে এখানে তাহলে C = কত পেলাম? 4 pi epsilon 0 r। তাহলে r = যদি 10 মিটার হয় তাহলে এই যে 4 pi epsilon 0 মান কত? 1/9 into 10 ফ্যারাডে। কারণ 1/4 pi epsilon 0 মান হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে? তাহলে এখানে ক্ষেত্রে আমরা লিখতে হবে এটা। তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল C = 10/9 × 10⁹ ফ্যারাডে। এভাবে করে পরীক্ষায় 1 মার্কের জন্য আসে। MCQ বা এমনি বলে দিল 1 মিটার ব্যাসার্ধের একটি পরিবাহীর ধারকত্ব নির্ণয় করো বা ধারকত্ব দেওয়া আছে সেই পরিবাহীর ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে? এবার এই প্রমাণটা আছে এবং এটা খুব কাজে লাগে। একটি পরিবাহীর সঞ্চিত স্থির শক্তি বের করতে হবে। এটা দিয়ে অনেক প্রমাণ আছে বা এই প্রমাণটাও আছে। ঠিক আছে? একটি পরিবাহীর সঞ্চিত স্থির শক্তি। তাহলে স্থির শক্তি কাকে বলে? তাহলে কোন বস্তু কি আছে? আকার আকৃতি বা অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলছি সঞ্চিত স্থির শক্তি। তার মানে ধরো একটা পরিবাহীতে কোনো আধান ছিল না, এবার আধান দিলাম তাহলে কি হলো? তার অবস্থা পরিবর্তন হলো না? মানে কি আধান কোনো ছিল না, এখন আধান দিলাম তাহলে কি তার অবস্থা পরিবর্তন হচ্ছে? তাহলে সেটা করতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হবে কি? সঞ্চিত। তাহলে একটা পরিবাহীর মনে করি, ঠিক আছে, C ধারকত্বের একটি পরিবাহী এর কত হচ্ছে? আধান Q, বিভব V। এটা শোনা বলে দিচ্ছিলাম। C ধারকত্বের পরিবাহী Q আধান দেওয়া হবে, তার বিভব হলো কত? V। প্রথমে আধান দিইনি তাহলে বিভব কত? 0। Q আধান দিলাম তার ফলে বিভব কত হলো? V। তাহলে Q আধান দেওয়ার জন্য গড় বিভব কত হবে? গড়
বিভব তাহলে কত হবে 0 প্লাস v বাই 2 সমান v বাই ঠিক আছে। অতএব কিউ পরিমাণ আধান দেওয়ার জন্য বাধাইতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে কার্য কি বাধা করে কার্য সমান কত গড় বিভব ইনটু আধান নাকি। তাহলে কার্য গড় বিভব v বাই 2 ইনটু কত q, যেহেতু q ইকুয়াল কত cv না, তাহলে শক্তি শক্তি u ইকুয়াল কত না v আর q ইকুয়াল কত cv, তাহলে v কত v স্কয়ার cv স্কয়ার আর নিচে কত 2 তাহলে কত হাফ cv স্কয়ার। এটা লিখতে পারি মনে রাখবো, এটা কাট কি হয়ে যায় v ইকুয়াল কত v ইকুয়াল কত q বাই c না, তাহলে v স্কয়ার ইকুয়াল কত q স্কয়ার বাই c স্কয়ার, তাহলে সেটা যদি করি তাহলে কত হবে হাফ q স্কয়ার বাই c, এটা হয়ে যাবে। যখন যেরকম অঙ্ক দিবে সেরকম আমরা করব। তাহলে অ্যাকচুয়ালি কত u ইকুয়াল টু হাফ cv স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারি হাফ q স্কয়ার বাই c ও লিখতে পারি, বা qv বাই 2 নাকি qv বাই 2 হইতো qv বাই 2 এটা কত, তাহলে কোনটা কোনটা তাহলে কি লিখলাম এই পরিবাহীতে সঞ্চিত শক্তি নির্ণয় করো। প্রশ্নটা লিখো C ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহীতে Q আধান দেওয়ার ফলে বিভব V হলে Q আধানের জন্য গড় বিভব হবে গড় বিভব 0 প্লাস 2 v বাই 2 মানে বাই 2। অতএব q পরিমাণ আধান দেওয়ার জন্য বাড়িতে অতএব q পরিমাণ আধান দেওয়ার জন্য কার্য সঙ্গত গড় বিভব ইনটু আধান করো। लिखे by 2 into 2c by 2 into q equal to c categorical j2 equal to j2 को है ये है अजय এরপরে ধরো দুটো পরিবাহী আছে আর ব্যাসার্ধের দুটি পরিবাহী, একটা R1 একটা R2, একই পরিবাহী না আলাদা আলাদা পরিবাহী, একটা R1 একটা R2, তাহলে তাদের ধারকত্ব কি হবে আলাদা হবে। যেমন ঘর, এই ঘরটা পাশে একটা ঘর, দুটো কি সাইজ আলাদা, সাইজ যদি আলাদা হয় তাহলে তার কি হবে স্টুডেন্টের থাকার পরিমাণও কি হবে আলাদা হবে। সেই রকমই R1 এবং R2 ব্যাসার্ধের দুটি
ধরো কি হচ্ছে পরিবাহী নিলাম যার ধারকত্ব হচ্ছে কত C1 এবং কিন্তু সেখানে ক্ষেত্রে এই যে পরিবাহী দুটি নিয়েছি তাদের বিভব সমান, মানে দুটোতে কি আছে স্টুডেন্টের পরিমাণ কি আছে সমান, ঠিক আছে। তাহলে এখানে দুটোই দিক দিয়েছে বিভবের পরিমাণ সমান হয়, সেখানে ক্ষেত্রে সেই দুটি পরিবাহীতে আধানগুলো কতটা আছে, দুটো পরিবাহীতে আধানের পরিমাণ কত সেটা আমরা বের করব। সেখানে ক্ষেত্রে বের করব সেই আধানের সঙ্গে ব্যাসার্ধের বা ধারকত্বের কি সম্পর্ক দুটো পরিবাহীর ক্ষেত্রে সেটা বের করব। আর বের করব ওই যে দেখা গেল সেই পরিবাহীতে তার ধারকত্বের সঙ্গে তলমাত্রিক ঘনত্ব বা ব্যাসার্ধের সঙ্গে তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব কাকে বলে জানো? প্রথম চ্যাপ্টারে তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে ঘনত্ব বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি ঘনত্ব মানে কি জানি? ভর বাই আয়তন। তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে আধান থাকবে তলমাত্রিক মানে এটা তল, তাহলে তল মানে কি এটা গোল, যেমন তলে একটা ক্ষেত্রফল আছে, যে কোনো একটা তলের ক্ষেত্রফল থাকে নাকি, যে কোনো একটা তলের ক্ষেত্রফল থাকে, তাহলে সেই তলমাত্রিক ঘনত্ব যখন বলবে তাহলে কি ক্ষেত্র আধানটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে কি বললাম? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলছি কি আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে সংজ্ঞাগুলো যখন বলছে প্রশ্নটা থেকে আমরা বুঝতে হবে কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে ভর বাই আয়তন যেমন হয়, তাহলে আধান, তাহলে আধানকে এবার যে তল মানে তার তলে একটা কি ক্ষেত্রফল আছে, তাহলে আধানটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই কি সেই জিনিসগুলো আমরা বের করে রাখি। তাহলে প্রথমে ক্ষেত্রে এটা করি সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর ক্ষেত্রে আধানের সঙ্গে ধারকত্বের সম্পর্ক। একদম A এবং B দুটি পরিবাহী, এর ব্যাসার্ধ R1 R2, ধারকত্ব C1 C2, একবার লিখে নাও সুবিধা হবে। সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর ক্ষেত্রে দুটি বিভব সমান। তাহলে কি বলছি, A এবং B দুটি পরিবাহী, এর কি বলছে ব্যাসার্ধ R1 R2, ধারকত্ব C1 C2। দুটি পরিবাহী বিভব বা দুটি পরিবাহীতে বিভব V হলে, দুটি পরিবাহীতে বিভব V হলে ধরি এতে আধানের পরিমাণ Q1 আর B তে আধানের পরিমাণ Q2। বুঝে? তাহলে এখানে ক্ষেত্রে এতে Q1 ইকুয়াল কত হবে? C1 কি না, কারণ Q ইকুয়াল কত CB, তো তাহলে Q1 ইকুয়াল কত হবে C1 B, B তে যে দুটোর বিভব কত সমান B, B তে Q2 ইকুয়াল টু C2
তাহলে মোট আধান কিউ ইকুয়াল টু মানে দুটো ঘরের মোট স্টুডেন্ট তাহলে যোগ করব তাহলে কত হবে C1 প্লাস C2 V ঠিক আছে তাহলে V ইকুয়াল কত Q বাই C1 প্লাস C2 হলো তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে আমরা এই 1 নম্বর নাম দিয়ে এটা 2 দিই তাহলে 1 নম্বর থেকে কত Q1 ইকুয়াল কত C1 V মানে কত Q বাই C1 প্লাস C2 সমান কত হয়ে তাহলে C1 বাই C1 প্লাস C2 Q হলো Q1 ইকুয়াল কত C1 V না তাহলে V ইকুয়াল কত Q বাই C1 প্লাস C2 তাহলে এই মানটা Q বাই C1 প্লাস C2 এখানে যদি বসাই তাহলে কত হবে C1 Q বাই C1 প্লাস C2 তাহলে কত C1 বাই C1 প্লাস C2 ইনটু Q দেখা যাচ্ছে কোন একটি পরিবাহীর এখানে ক্ষেত্রে আধান সমান হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব বাই দুটি পরিবাহীর ধারকত্ব ইনটু মোট আধান তাহলে এরকম ভাবে অঙ্ক আসতে পারে এখানে তাহলে কোন একটি এরকম ধরনের দেওয়া আছে সমভাব সম্পন্ন পরিবাহী সেখানে ক্ষেত্রে বললো কি তার ব্যাসার্ধ বা ধারকত্ব দেওয়া আছে দিয়ে বলেছিল দুটো ক্ষেত্রে যে কোনো একটি পরিবাহীর আধানের পরিমাণ নির্ণয় করো তা আধান সমান হচ্ছে যে কোনো একটি পরিবাহী তাহলে এরকম ধরনের দুটো পরিবাহী যদি থাকে তাহলে যে কোনো একটি পরিবাহী যে আধান সেই আধান সমান তাহলে কি হবে ওই পরিবাহীর ধারকত্ব বাই দুটি পরিবাহীর ধারকত্ব ইনটু মোট আধান তো সেরকম হলে তাহলে কত Q2 ইকুয়াল কত হবে C2 বাই C1 প্লাস C2 ইনটু Q হলো তাহলে এটা পেলাম এবার এখান থেকে আমরা আরো করতে পারি আধানের সঙ্গে ধারকত্বের সম্পর্ক এগুলো অঙ্কের ক্ষেত্রে আসে বেশি তা আধানের সঙ্গে ধারকত্বের সম্পর্ক কি তাহলে Q1 বাই Q2 ইকুয়াল কত হবে C1 বাই C2 হবে না Q বাই C1 প্লাস C2 কেটে যাবে তাহলে কত হবে C1 বাই C2 আবার ধারকত্বের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি সমানুপাতিক তাহলে লিখতে পারি কত R1 বাই R2 না তাহলে প্রশ্নতে এক মার্ক তোমার বলে দিল 10 সেমি এবং 15 সেমি ব্যাসার্ধের দুটি পরিবাহীর আধানের পরিমাণ কত আধানের অনুপাত নির্ণয় করো 10 সেমি আর 15 সেমি ব্যাসার্ধের দুটি পরিবাহীর আধানের অনুপাত তাহলে কত 10 ইনটু 15 2:3 বলে দিতে পারবে তাহলে এই যেগুলো মনে রাখবে ছোটখাটো জিনিস এগুলো মনে রাখবে তাহলে Q1 বাই C1 Q2 ইকুয়াল টু C1 বাই C2 R1 বাই R2 এই যে এবার হ্যাঁ এটা আরটা একটু করব এক করে চেক দিন এবার বলছে তলমাত্রিক ঘনত্বের সঙ্গে সম্পর্ক করব ব্যাসার্ধের সঙ্গে তলমাত্রিক ঘনত্বের সম্পর্ক বুঝছো এটা হইছে উপরটা হইছে উপরটা হইছে তো নাকি তাহলে তলমাত্রিক ঘনত্ব কি বললাম একটু আগে বললাম প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলে আধানের তলমাত্রিক ঘনত্ব তাহলে ক্ষেত্রফল এই C1 এর আর ব্যাস R1 ব্যাসের ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল কত 4 পাই r স্কয়ার রিং এর হবে পাই r স্কয়ার রিং থাকে
সেটা হয় পাই স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রে তার তলমাত্রিক এর ক্ষেত্রে এতে তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা লেখা হয়, সিগমা 1 তাহলে কত হবে? কি মান পাই কত? 4 পাই r1 স্কয়ার নাকি? আর b তে সিগমা 2 ইকুয়াল টু কত? q2 বাই 4 পাই r2 স্কয়ার। তাহলে সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়াল টু কত হবে? q1 বাই q2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার। q1 বাই q2 সমান কে পেয়েছি কত? r1 বাই r2 পাইনি? r1 বাই r2 ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার। কাটাকাটি করলে কত হবে? r2 বাই r1। তাহলে কি হচ্ছে? তলমাত্রিক ঘনত্বের সঙ্গে ব্যাসার্ধ সম্পর্কে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে 5 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধের দুটি পরিবাহের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? তাহলে কি উল্টে যাবে? 5 আর 3 বলে, তাহলে 3 * পাই উল্টে যাবে। তাহলে ব্যাসার্ধের সঙ্গে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে? এই ছোটখাটো আছে। এরপর এটা আছে অসম বিভব সম্পন্ন, সেখান থেকে সেই প্রমাণটা আসে।